ইসলামী ব্যাংক বাংলাদেশের সবচেয়ে আলোচিত ব্যাংকগুলোর মধ্যে অন্যতম। কখনো বাংলাদেশের এক নম্বর ব্যাংক হিসেবে আলোচিত, কখনো একজন দখলদারের হাতে তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ চলে যাওয়ার কারণে আলোচিত, কখনো তার কর্মীদের ছাঁটাই করার কারণে আলোচিত। গত এক বছর ধরে আসলে এসব বিষয় নিয়ে আলোচিত। গত কয়েকদিন ধরে তো আসলে এটার সীমা অতিক্রম করে গেছে আমার মনে হয়। তো এসব বিষয় নিয়ে কিছু কথা বলা দরকার। আমার ব্যক্তিগত ওপিনিয়ন, যদি আমার ব্যক্তিগত ওপিনিয়নে কারো যায় আসে না, তারপরও যার যার ব্যক্তিগত অভিমত প্রকাশ করার স্বাধীনতা আছে যেহেতু আমাদের দেশে। যদিও সেটা কাগজে কলমে আছে, আসলে তো বাস্তবে নাই। এটা আজকে থেকে না, অনেক আগে থেকে নাই। এই যে গত সরকারের আমলে একজনের মাধ্যমে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন, চট্টগ্রামের একটা আলোচিত থানা পটিয়া থানা থেকে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদেরকে ছাঁটাই করার একটা প্রক্রিয়া অনেকদিন ধরে চলতেছে। গত সরকার পতন হওয়ার পর থেকেই তারই ধারাবাহিকতা এখন গত কয়েকদিন ধরে যা চলতেছে। তো আমি আসলে প্রথম দিকে এই বিষয়টাকে স্বাগত জানিয়েছিলাম। এটার অনেকগুলো কারণ আছে। কারণ হচ্ছে, প্রথমত হচ্ছে এখানে ম্যাক্সিমাম হচ্ছে অবৈধভাবে নিয়োগ হয়েছে। অনেকেই আমি শুনলাম যে তাদের সার্টিফিকেট অনেক সময় ঠিক নাই। এসব বিষয় আমার বন্ধু বান্ধব কয়েকজন পটিয়া থেকে এই এসএলআর মাধ্যমে নিয়োগ হয়েছেন, আমি নাম বলবো না বা তাদের পরিচয় জানার কোনো দরকার নাই। তো তারা এখনো আছে কিনা হয়তো তাদের সাথে আমার এখন যোগাযোগ নাই। এখন কথা হচ্ছে কিছু নিয়োগপ্রাপ্ত হয়েছে যারা হচ্ছে যোগ্যতা ছিল না, এমন কিছু নিয়োগপ্রাপ্ত হয়েছে আমি যতটুকু জেনেছি আগে থেকেই বা এখনো যেগুলো জানতেছি। আর কিছু হচ্ছে নিয়োগপ্রাপ্ত হয়েছে হচ্ছে আপনার মানে তাদের সার্টিফিকেট ঠিক মতো ছিল না, জালিয়াতি করে ওই যে পটিয়ার একটা লেভেল থাকলে হয়ে গেছে। এটা সম্পূর্ণ দায় আসলে এসালাম গ্রুপ কখনো এড়িয়ে যেতে পারে না। আসলে তার দায় নেওয়া না নেওয়া কি, সে তখন বাংলাদেশেও না, আর তার আসলে এগুলো কারো মাথা ব্যথা নাই। তার কাজ সে করে দিয়েছে, এখন যা ইচ্ছে তাই যার যেভাবে হোক সেইভাবে করবে। ঠিক আছে, তো এটা সে করেছে তার এলাকার মধ্যে, তার এলাকার মানুষজন উপকার করতে চেয়েছে। ঠিক আছে, কিন্তু তার এটা ইম্প্যাক্টটা পরবর্তীতে কি হবে, সারা দেশের মানুষের মধ্যে ইম্প্যাক্টটা কিরকম পড়বে, সেটা সে আসলে কল্পনা করতে পারেনি বা সেটা সে অনুমান করতে পারেনি। সেটা সে মনে করেছিল তার এই ক্ষমতা সারা জীবন থাকবে, তার তার সমর্থনে যে সরকার, এই সরকার সারা জীবন তাকে সমর্থন দিয়ে যাবে। সেটা কল্পনা করতে পারেনি সে আজকে এই অবস্থা হবে ওই সরকারের। তো এখন হচ্ছে যে বিষয়টা আমি সমর্থন করেছিলাম যে তাদেরকে ছাঁটাই করা হচ্ছিল প্রথম দিকে, এটা কেন এটা করার অন্যতম কারণ হচ্ছে, দেখেন এই যে পটিয়ার মানুষজন এটা নিয়ে একটা অহংকার করতো, তারা ব্যাংকে জব করে, তাদের পটিয়া হয়ে গেলেই ব্যাংকে জব করবে। বিশেষ করে আমি যখন অনার্সে পড়তেছি তখন আমার সাথেও এরকম এক দুজন ছিল, তারাও কিন্তু বলেছে আমরা তো পাশ করলে আমাদের চাকরি হয়ে যাবে ব্যাংকে। ঠিক আছে, তো এবং আরেকটা ইনসিডেন্ট আমি শেয়ার করি, তখন আপনারা বুঝতে পারবেন কেন আমি সমর্থন করেছিলাম। আমার এক বন্ধু, তার সাথে এক পটিয়ার মেয়ের অনেক দিনের একটা রিলেশনশিপ ছিল, অনেক বছরের। যখন এটা আমার বন্ধু যখন তার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে গেল, তখন তার বাসা থেকে তার মা বাবা বলল যে মেয়েটিকে কি আমাদের পটিয়ার জামাই হতে হলে তাকে ব্যাংকে চাকরি করতে হবে। ভাই, ব্যাংকের চাকরি কি এত সহজ? কিন্তু আমার এই বন্ধুটি এখন ওই ব্যাংকের চাকরি থেকে হাজার গুণে বেটার একটা পজিশনে আছে। ঠিক আছে, আমি বন্ধুটির নামও বলবো না, হয়তো সে শুনলে বুঝতে পারবো, হয়তো আরো কয়েকজন বন্ধু বান্ধব আমার শুনলে তারা হয়তো বুঝতে পারবে বিষয়টা। দেখেন, পটিয়ার মেয়ে বিয়ে করতে হলে আপনাকে ব্যাংকে জব করতে হবে, মানে এরকম একটা মেন্টালিটি তৈরি হয়ে গেছিল আসলে পটিয়ার মানুষজন। এটা সত্য, এটা আমি একদম সত্য বললাম। ঠিক আছে, এটা আমার বন্ধুর সাথে হয়েছে। আমার বন্ধু বলতে একদম আমার এখনো আছে, আমার একদম মানে দীর্ঘদিনের বন্ধু। এখন যে বিষয়টা হয়ে গেছে 5,600 থেকে 6,000 মানুষকে ছাঁটাই করা হচ্ছে। তো যেটা আমি মনে করবো, আপনারা ক্ষমতা পেয়েছেন বলে যা ইচ্ছে তাই করবেন, আপনারা দেশের কথা হবেন। দেশে আসলে এখন অনেক ইস্যু আছে, দেশে আসলে মানুষ স্বস্তিতে নেই, শান্তিতে নেই দেশের মানুষ। এখন নতুন করে আর কোনো ইস্যু তৈরি করবেন না। যদি দেশকে ভালোবাসেন, যে কোনো রাজনৈতিক দল হোক, দেশকে ভালোবাসেন, নতুন করে এই সমস্ত এই যে ফালতু ইস্যু তৈরি করবেন না। চাকরি করতেছে করুক, তারা কিন্তু এখন অভিজ্ঞ হয়ে গেছে। প্রথম দিকে তারা, হ্যাঁ, কিছু মানুষ যারা হচ্ছে দুর্নীতি করে, যাদের সার্টিফিকেট নাই, তাদেরকে আপনি বেছে 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 ছাঁটাই করেন, সমস্যা না, কারণ তারা দুর্নীতি করেছে, শাস্তি পেতে হবে। কিন্তু যারা আসলে জেনুইন ছিল, যাদের সার্টিফিকেট আছে, যাদের আসলে জেনুইন ভাবে তারা, হ্যাঁ, হয়তো সুপারিশের মাধ্যমে ইন্টারভিউ ছাড়া তারা জয়েন হয়েছে, এটা অন্য বিষয়। তবে আমি বলবো তারা এখন অনেকে 4-5 বছর 10 বছর চাকরি করেছে, তাদের আসলে একটা অভিজ্ঞতা হয়ে গেছে। তো এদেরকে আসলে ছাঁটাই করাটা ঠিক হবে না, কারণ অনেকের আসলে চাকরির মেয়াদ চলে গেছে। তো চাকরির মেয়াদ যেহেতু চলে গেছে, তারা আসলে এখন আর চাকরিও পাবে না। এখানে তাদের কোনো দোষ নাই, কারণ হচ্ছে তাদের যে এলাকার যে ছিল ওই যে এসালাম গ্রুপের চেয়ারম্যান, উনি তাদেরকে জব দিয়েছে, তারা তার কাছে গিয়েছে। এটা সবাই বাংলাদেশ, সেটা আপনি হলে আপনিও করবেন। এই যে আপনারা করতেছেন না এখন, আপনারা এখানে সেখানে আপনাদের নেতা কর্মীদের ঢুকিয়ে দিচ্ছেন, যে কোনো দল, আপনারা তো করতেছেন। তো এটাই তো সে করেছে, এটা এটা হচ্ছে এসালাম গ্রুপ তার এলাকার জন্য করেছে। আপনি আপনার দলের জন্য করতেছেন, আপনার দলের লোক হলে আপনি ঢুকিয়ে দিচ্ছেন এখানে সেখানে, আপনার দলের নেতা কর্মীদেরকে ব্যাংকে জব দিচ্ছেন, এখানে দিচ্ছেন, ওখানে দিচ্ছেন। হয়তো এখন অস্বীকার করবেন। আর যারা দলীয় নেতা, ভাই, অন্ধ হয়ে যায় না সবকিছুতে সমর্থন, মানে সবকিছুতে দেখি যে মানে একটা যুক্তি বের করে দিবে, সবকিছুতে মানে একটা যুক্তি বের করতে হবে। রাজনীতি করেন, রাজনীতি ভাই
শিক্ষিত মানুষজন রাজনীতি করতেছেন, সমর্থন করেন, ঠিক সবকিছু একদম অন্ধভাবে বিশ্বাস করবেন, অন্ধভাবে মেনে নিবেন না। যুক্তি মানে ওই যে মানে বোকার মতো যুক্তি উপস্থাপন করবেন না, এটা এরকম হয়েছে, এটা এরকম হয়েছে। ভাই মানবিক দিক থেকে চিন্তা করবেন। এখন কথা হচ্ছে তাহলে গত সরকার তো মানবিক ছিল না, আমরা কেন মানবিক? তাহলে গত সরকার আর আপনার সরকারের মধ্যে পার্থক্য কি? আপনার মধ্যে পার্থক্য কি? গত সরকার যাই করেছে আপনি যদি তাই করেন, তাহলে আপনার মধ্যে তার মধ্যে আর পার্থক্য কি? গত সরকার মানবিক ছিল না বলেই তো সবাই একত্রিত হয়ে আন্দোলন করেছে, তাদেরকে দেশ থেকে বিচারিত করেছে। তাহলে আপনারাও কি তাই চান? ক্ষমতা পাওয়ার আগেই এখানে ছাঁটাই করা, ওখানে ছাঁটাই করা, এখানে লোক ঢুকিয়ে দেওয়া, এখানে লোক ঢুকিয়ে দেওয়া, এগুলো শুরু করে দিয়েছেন, তো দেশ কিভাবে পরিচালনা করবেন? দেশের কথা তো কেউ পাবেন না। দেশের মধ্যে এত ইস্যু, তার মধ্যে নির্বাচনের একটা ইস্যু, এটা হলো মানবো না, ওইটা হলো মানবো না, ওইটা হলো মানবো না, আমাকে এটা দিতে হবে, আমাকে ওটা দিতে হবে, কান্নাকাটি শুরু করে দিছে। তারপরে হচ্ছে এটা ফালতু একটা ইস্যু। ভাই 5,600 মানুষকে যদি চাকরিচ্যুত করেন, তাদের পিছনে কত তাদের পরিবারের লোকজন, এটা মানবিক হ্যাঁ, এটা মিস্টেক হয়েছে, এটা মিস্টেকটা আসলে তাদেরও না, তাদের এলাকার একটা একটা বড় ভাই বলেন, তাদের এলাকার একটা মুরব্বী অ্যাসালাম গ্রুপ, সে তাদেরকে সুপারিশ করে জব দিয়েছে, এটা তাদের তো আসলে দোষ না, এটা তো বাংলাদেশের এটা নেচার, বাংলাদেশের এটা কালচার। আপনার দলের নেতাকর্মী হলে আপনি দিচ্ছেন না, আরেকজনের নেতাকর্মী হলে আরেকজন দিচ্ছে না, তো এখানে আসলে দোষের কিছু নাই মনে করবো। তো এখানে আসলে তাদের দোষ নাই, তাদের পরিবারের কথা একটু চিন্তা করেন, যারা যারা এই কাজগুলো করতেছেন। ঠিক আছে, আপনারা জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হওয়ার স্বপ্ন দেখতেছেন, তো সে স্বপ্ন আদৌ কি পূর্ণ হবে কিনা এই সমস্ত কাজ করলে? তো এগুলো একটু চিন্তা করেন, মানবিক দিক দিয়ে একটু চিন্তা করেন। যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, এখন যারা যোগ্য আছে, যাদের সার্টিফিকেট অরিজিনাল আছে, যারা দীর্ঘদিন কাজ করতেছে, অভিজ্ঞ হয়ে গেছে, তাদেরকে আপনারা দয়া করে ছাঁটাই করবেন না। আর বিশেষ করে চট্টগ্রামের যে কথাটা শুনতেছি, চট্টগ্রাম হলে নাকি ছাঁটাই করতেছে, এটা আসলে সত্যতা এখনো দেখতেছি না। যদিও ফেসবুকের সবগুলো নিউজ আসলে সত্য না, সোশ্যাল মিডিয়ার সবগুলো নিউজ সত্য না। আমারও কিছু আপনজন, আমাদের এলাকারও কয়েকজন আসলে ইসলাম ব্যাংকে জব করে, মানে তাদের কাছ থেকে এরকম কোনো নিউজ শুনিনি এখন পর্যন্ত। তো এরকম যদি চট্টগ্রামের হতো তাহলে তাদের কাছ থেকে নিউজ শুনতাম, হ্যাঁ পটিয়া এটা চট্টগ্রামের আন্ডারে হচ্ছে। হয়তো কিছু কিছু বিষয় হয়তো হয়েও যাচ্ছে, যেটা হয়তো আমাদের কানে আসতেছে না, যেহেতু এখন মিডিয়া তাদের নিয়ন্ত্রণ হয়ে গেছে বর্তমানে, যার কারণে হয়তো মিডিয়া অনেক সময় এখন সত্যটা মানে বলতে হয়তো মানে দ্বিধাবোধ করতেছে। যাই হোক, যদি চট্টগ্রামের হয়ে থাকে তাহলে এটা বড় একটা খারাপ হবে আপনাদের জন্য, সবার জন্য। আর চট্টগ্রামের যদি হয়ে থাকে, চট্টগ্রাম মানুষ একটু জাগ্রত হন, যারা এই যে বিভিন্ন ধরনের যুক্তি দিচ্ছেন ফেসবুকে, আমার বন্ধু বান্ধবদের মধ্যে দেখতেছি অনেকেই মানে যুক্তি দেওয়া শুরু করে দিচ্ছেন, ওই যে তাদের দলের বিপক্ষে যাচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে কথা। আমাদের আমাদের ইয়াং জেনারেশন যারা রাজনীতি করে, যারা পড়ালেখা করে, যারা শিক্ষিত, রাজনীতি সমর্থন করে বিভিন্ন দলকে, তারাও যখন এই সমস্ত হচ্ছে বোকার মতো যুক্তি উপস্থাপন করে না, তখন আসলে খারাপ লাগে। সেজন্য আমার ফেসবুক আইডিতে দেখবেন, আমার ফেসবুক আইডিতে আমার স্ট্যাটাস লেখা আছে, আই হেট পলিটিক্স, বাংলাদেশি পলিটিক্স। এটা এই কারণেই।